শত প্রতিকূলতা সত্ত্বেও এনসিপির একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসাবে আবির্ভূত হবার। তো এর মূল কারণ হচ্ছে যে অন্যরা যতই দাবি করুক যে তারা জুলাইয়ের স্টেক হোল্ডার, তারাই জুলাইয়ের মূল মহাবিপ্লবের মূল কারিগর, কিন্তু আসল ক্রেডিটটা এনসিপি বা জুলাই বিপ্লবীদের কাছেই যাবে, ছাত্রদের কাছেই যাবে। তো এটা তাদের একটা বড় স্ট্রেংথ এবং এটা তাদের একটা অ্যাডভান্টেজ। আরও আছে যে এই নারী সমাজ বা নারী শিক্ষার্থী এবং তরুণরা এরা এনসিপির প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। তো সেই দিক থেকে এনসিপির জন্য এই শক্তিটা আগামীতে বা সবসময় বাংলাদেশের রাজনীতিতে একটা সম্ভাবনা হয়ে থাকবে। এবং যেটা আমরা মনে করি যে এনসিপি শক্তিহীন হয়ে পড়েছে সেটা ভোটের মাঠের চিত্র বা কোনো সাংগঠনিক শক্তির চিত্র, কিন্তু সেগুলো খুবই ক্ষণস্থায়ী বিষয়। আসল রাজনৈতিক দলের চরিত্র হলো যে তার নৈতিক শক্তিটা কতটুকু এবং তার বয়ানটা কত শক্তিশালী। তো এটার উপরেই নির্ভর করে সেই দলের রাজনৈতিক শক্তি কতটা হয়। তো এনসিপির এখানে এখনও তাদের মোরাল গ্রাউন্ডে বা জুলাই বিপ্লবের কারণে যে নৈতিক শক্তি এবং যে জুলাই চেতনা তারা ধারণ করে আছে, তো এটা তাদেরকে রাজনীতিক তৃতীয় শক্তি হিসাবে আবির্ভূত করতে পারে। তো এখন কথা হলো যে এই এনসিপি তারা কতগুলো পদক্ষেপ নিলে তারা রাজনীতিতে তৃতীয় শক্তি হিসাবে উঠে আসতে পারে। তো সেই পদগুলো তাদের যে যদি পদক্ষেপগুলো তারা গ্রহণ করে, যেমন প্রথমত বলতে হয় যে তাদের একটা আদর্শগত পথ তৈরি করতে হবে, তাদেরকে জনগণকে বোঝাতে হবে যে কেন তারা বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য প্রচলিত রাজনৈতিক দল ছাড়া ভিন্ন। আরও একটা জিনিস যে তাদের একটা স্ট্রং বয়ান বা ন্যারেটিভ তৈরি করতে হবে। এখানে মনে রাখতে হবে যে রাজনীতিতে বয়ান সবচেয়ে আগে জরুরি, এরপরে আসে সাংগঠনিক শক্তি। বয়ান না থাকলে সাংগঠনিক শক্তি দিয়ে কোনো কাজ হয় না। তো সেটা আমরা 1991 সালের নির্বাচনে দেখতে পেয়েছিলাম যে আওয়ামী লীগ অনেক সাংগঠনিক শক্তিশালী ছিল বিএনপির তুলনায়, কিন্তু বেগম খালেদা জিয়া উনি যে বয়ান তৈরি করেছিলেন তার কাছে, সেই বয়ানের কাছে বা বেগম খালেদা জিয়ার কাছে একাই আওয়ামী লীগ একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তো এনসিপির এই রাজনৈতিক বয়ানের উপরে জোর দেওয়া উচিত সাংগঠনিক শক্তির চেয়ে বেশি। তো সাংগঠনিক শক্তি হতে 2-4টা সিট এনে দিতে পারে। তো এনসিপির লক্ষ্য হওয়া উচিত না যে একটা সিট পার্টি হওয়া, যে নির্বাচনে অংশ নিলাম মাত্র কয়েকটা সিট লাভ করলাম। তো এখানে মনে রাখবার কথা যে ইমরান খান যখন রাজনৈতিক দল গঠন করেছিলেন সেই 96 থেকে 2013 সাল পর্যন্ত তার ফলাফল কিন্তু শূন্য ছিল এবং মাত্র একটি আসনে একবার ইমরান খান বিজয়ী হয়েছিলেন। কিন্তু 2013-তে এসে এবং 2018-তে এসে আবির্ভূত হলো যে এটাই একটা মহাশক্তিধর দল পাকিস্তানের এবং জনপ্রিয় দল। তো এই সার্জিস, হাসনাত বা এনসিপির অন্যান্য যারা রাজনীতি করছেন তাদের বয়স খুবই সামান্য, 27 থেকে 30 বছরের মধ্যে। তাদের আরও বহু সময় পাড়ি দেবার আছে, এখানে ব্যস্ততার কিছু নাই। এনসিপিকে আরও একটা যে বড় জিনিসে মনোযোগী হতে হবে সেটি হলো যে এই হাইব্রিড যুদ্ধকে সামাল দেওয়া এবং মিসইনফো, ডিসইনফো যুগে যে নানা তথ্য সন্ত্রাস হয়, এটাই তারা কিভাবে মোকাবেলা করবে। আরও একটা বিষয়ে সচেতন হওয়া উচিত যে এই হানি ট্র্যাপ, এনসিপির উপরে নানানজন নানাভাবে প্রলোভন দিয়ে তাদেরকে হানি ট্র্যাপে আটকাতে পারে, এটাও এনসিপির একটা দৃষ্টি দেওয়া উচিত, যে এই সতর্ক হওয়া উচিত। আরও একটা বিষয় এনসিপিকে খুব ভালোভাবে মনে রাখা উচিত, সেটি হচ্ছে যে এই চাঁদাবাজির ঘটনা যেন এনসিপির পক্ষ থেকে বা অন্যান্য ছাত্র সংগঠনের তরফ থেকে যদি না ঘটে। বিশেষ করে যে দুটি ছাত্র সংগঠনের কথা বললাম, প্রয়োজন বোধে এনসিপি প্রকাশ্যে ঘোষণা দেওয়া উচিত যে এই ধরনের ছাত্র সংগঠনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তো এখানে এনসিপিকে মনে রাখতে হবে যে বিএনপির মতো কোনো বড় দলের যদি 100, 200 বা 500 চাঁদাবাজির ঘটনা ঘটে সেক্ষেত্রে কোনো বদনাম হবে না, কিন্তু এনসিপির ক্ষেত্রে মাত্র একটি ঘটনা ঘটা মাত্রই সেটা মিডিয়াতে হাইলাইট হবে এবং এনসিপি কোণঠাসা হবে। তো এখানে একটা জিনিস মনে রাখার দরকার যে রাজনীতির জন্য অর্থের প্রয়োজন আছে, বিভিন্ন ডোনেশনের প্রয়োজন আছে, কিন্তু সেই অর্থটা হতে হবে বৈধ উপায়ে এবং তার একটা স্বচ্ছ হিসাব কিতাব থাকতে হবে এবং সেটা জনগণের কাছে বা যথাযথ কর্তৃপক্ষ বা নির্বাচন কমিশনে সেটা প্রতি বছর বা যেভাবে একটা প্রক্রিয়া আছে সেটা প্রকাশ করতে হবে। এনসিপির আরও একটা পদক্ষেপ নেওয়া উচিত যে এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছেন এবং সেখানে দুজন যে ছাত্র উপদেষ্টা আছে সেখান থেকে নিজেদেরকে আলাদা করতে হবে, কেননা ওইখানকার ওই ছাত্র উপদেষ্টাদের বা সেই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দোষ ত্রুটিগুলো এনসিপির ঘাড়ে এসে পড়বে। তো এই বিষয়ে এনসিপিকে একটা বড় সতর্ক হতে হবে। এছাড়া এনসিপির আরও সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই বিএনপির মতো বড় দলের কাছ থেকে বিভিন্ন প্রলোভন পাবে, সিটের অফার পাবে, সেই ধরনের প্রক্রিয়ায় তারা অংশ হবে কি না এবং এই
বড় দল সবসময় চাইবে যে অন্য জুলাই বিপ্লবীদেরকে তারা হাত করবে বা তাদের বেশ কিছু সুবিধা দিবে এবং তাদেরকে পরবর্তীতে এনসিপির প্রতিপক্ষ করে তুলবে এবং প্রতিঘাত করতে চাইবে। তো এনসিপি এই জিনিসগুলো কিভাবে মোকাবেলা করতে হবে তাদের জন্য, সেটার জন্য তাদের একটা স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হবে। এনসিপিকে ভূ রাজনীতিটাও খুব ভালোভাবে বুঝতে হবে এবং বুঝতে হবে যে এই দেশে বা এই দক্ষিণ এশিয়াতে বা সারা পৃথিবীব্যাপী যে একটা ভূ রাজনৈতিক দ্বন্দ্ব চলছে, বিশেষ করে এশিয়াতে বা দক্ষিণ এশিয়াতে যুক্তরাষ্ট্রের যে প্রভাব সেটা কিছুটা খর্ব হয়ে চায়নার দিকে ইকোনমিক শক্তি হিসাবে এটা চায়না এখানে নিয়ন্ত্রণ করবে এবং সারা বিশ্বেই তাই করবে। তো এই ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতি এটা ভালো করে এনসিপিকে বিশ্লেষণ করতে হবে যে তারা ঠিক বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং অন্যান্য জিনিসগুলো কিভাবে সাজাবে। এনসিপিকে আরও একটা জিনিস বুঝতে হবে যে এই দেশের মানুষের মনটা হচ্ছে ইসলামিক মনন কাঠামোটা কী এবং ইসলামী ভাবধারায় মানুষ কিভাবে চলে সেই জিনিসটা আয়ত্ত করতে হবে। এই দেশের মানুষ ঠিক ইসলামী দলগুলোকে ব্যাপক হারে ভোট না দিলেও তারা কিন্তু চায় যে এদেশে ইসলামী রাজনীতি টিকে থাক, আলেম ওলামাদের সম্মান বজায় থাক। তো এই ইসলামী ভাবধারার রাজনীতিটা এনসিপি কিভাবে আয়ত্ত করতে পারবে এবং এই জনগোষ্ঠীকে কিভাবে আশ্বস্ত করতে পারবে যে তারা ইসলাম বিরোধী কোনো কাজ করবে না, তো এই বিষয়ে এনসিপির একটা সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকা উচিত। এনসিপিকে আরও একটা বড় সিদ্ধান্ত নিতে হবে আগামী নির্বাচন যখন সামনে আসছে, তখন তারা কোন ধরনের জোটের সাথে যাবে। তারা কি জামাতে ইসলামের সাথে যে সম্ভাব্য জোটের কথা হচ্ছে, তো সেখানে গেলে তাদের ফায়দা কতটুকু হবে, আর বিএনপির দিকে গেলে তাদের ফায়দাটা কী হতে পারে, অথবা স্বতন্ত্র থাকলে কি হতে পারে, এই জিনিসগুলো এনসিপিকে খুব গভীরভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তো এনসিপির মূলত যে কাজটা করা উচিত সর্বাগ্রে সেটা হচ্ছে আমাদের দেশের অতীত রাজনৈতিক ইতিহাসটা ভালো করে আয়ত্ত করতে হবে। এনসিপিকে জানতে হবে যে জাসদের উত্থান পতন কিভাবে হয়েছিল এবং মুসলিম লীগের মৃত্যু কিভাবে হয়েছিল, আওয়ামী লীগের পতন কী কী কারণে হলো এবং এই যে বিএনপি যে এখন চেতনাহীন হয়ে পড়েছে সেটার কারণটা কি। তো রাজনৈতিক যে বিভিন্ন গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলো এনসিপি কিভাবে পূরণ করতে পারবে সেটা তাকে অ্যানালাইসিস করতে হবে। তো 2024-এর 5 আগস্টের পর থেকে একটা নতুন সুযোগ এসেছে, মহা সুযোগ এসেছে রাজনীতি করবার, নতুন দল করবার, পুরনো দলের প্রতি মানুষ তার আকর্ষণ হারাচ্ছে, এ ধরনের নানান সুযোগ আসছে। তো এই সুযোগগুলো যদি সদ্ব্যবহার করে এনসিপি তাহলে তারা এগিয়ে যেতে পারবে। বিশেষ করে এই আমাদের গ্রামীণ জনগোষ্ঠী, তারা সেই 54 বছর যাবৎ অবহেলিত এবং কোনো রাজনৈতিক দলই তাদের আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারেনি, তাদের দুঃখ দুর্দশাগুলো লাঘব করতে পারেনি। তো এই ধরনের জনগোষ্ঠীর কাছে এনসিপি যত পৌঁছাতে পারবে এবং একটা ক্লিয়ার ধরনের মেসেজ দিতে পারবে, এবং মনে রাখা উচিত এনসিপির যে শুধু বিপ্লবের কথা বললেই এই জনগোষ্ঠীগুলো তাদের পক্ষে আসবে না, তাদেরকে অনেক ধরনের সম্ভাবনার কথা এবং অনেকগুলো তাদের জীবন মান উন্নয়ন করার জন্য কর্মসূচিগুলো তাদের কাছে উপস্থাপন করতে পারবে। তো এনসিপি যে জুলাই পদযাত্রা করলো এটা তাদের অনেক আগেই করা উচিত ছিল। এই ধরনের যত কর্মসূচি তারা নিতে পারবে তখন এই সাধারণ মানুষের সাথে তাদের আই কন্ট্যাক্ট হবে এবং তাদের ভাষায় এনসিপি কথা বলতে পারবে। তো এই অবহেলিত গ্রামীণ জনগোষ্ঠীর মুক্তির দিশারি হতে পারে এনসিপি। এনসিপির সামনে যে নির্বাচন আসছে সেটাতে ঘাবড়ানোর কিছু নেই, রাজনীতিতে শর্টকাট কোনো উপায় নাই এবং এটা একটা দীর্ঘমেয়াদী বিষয়। আরও একটা জিনিস মনে রাখা উচিত যে এই পুরনো দলগুলো কিন্তু বারবার ভুল করবে এবং বারবার একটা সুযোগ আসবে এবং খারাপ বলে 6 মারার একটা সুযোগ পাবে দফায় দফায় এনসিপি। তো সেই খারাপ বলে যদি 6 মারতে পারে তাহলে এনসিপি রাজনীতিতে তৃতীয় শক্তি হয়ে উঠবে।